শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো টাইম পলিটিক্স অনুষ্ঠান। আমাদের সাথে আজকে আছেন ফ্রান্স থেকে এসেছেন প্রবাসী ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এ তাহের আমার ডানে আছেন। আর আমার বায়ে আছেন জনাব শামসুদ্দিন আজাদ। উনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্সের আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, টাইম টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি আজকে প্রথমে আপনার কাছ থেকে শুরু করব যে আপনি তো ফ্রান্স থেকে এসেছেন। জি। হ্যাঁ, তো আমাদের যুক্তরাষ্ট্রে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অনেক দলের অবস্থান আছে। ফ্রান্সে আপনারা বাংলাদেশের পলিটিক্সের রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলো কিভাবে কাজ করে একটু যদি আমাদেরকে জানান। দেখেন, সারা পৃথিবীর নাভি হচ্ছে ইউরোপ। ইউরোপের ফ্রান্স সভ্যতার দিক থেকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বদিক থেকে ইউরোপে ফ্রান্স লিড দিচ্ছে। ঐতিহাসিকভাবেই সেখানে রাজনীতি অত্যন্ত রাজনীতি চর্চার যে একটা গণতান্ত্রিক যে একটা পরিবেশ, সেই পরিবেশটা অত্যন্ত সুন্দর। তো সেই সুন্দর পরিবেশে আমরা যতটুকু, যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত, আপনাদের আমেরিকা সম্পর্কে বা ইউরোপ, এশিয়া সম্পর্কে, মধ্যপ্রাচ্য সম্পর্কে আমরা মোটামুটি অবহিত আছি। তো সেখানে আমরা ইউরোপের ফ্রান্সে বাংলাদেশের সবকটি দলই আছে। সামাজিক শত শত সংগঠন গড়ে উঠেছে। পপুলেশনের দিক থেকে আমরা অনেক কম, 55 থেকে 60,000 আমরা ওখানে বসবাস করছি। তো এর মধ্যে আমাদের সমস্ত এলাকা ভিত্তিক অরাজনৈতিক যে সংগঠন অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে। সামাজিক অনেক কর্মকাণ্ড সেখানে হয় এই সংগঠনগুলোর মাধ্যমে। সামাজিক অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে। তেমনি করে রাজনীতির মাঠে যে যতগুলো দল বাংলাদেশে আছে মোটামুটি ভাবে গড়ে উঠেছে এবং প্রত্যেকে খুব সক্রিয় সুন্দর পরিবেশে আমরা কাজ করছি। তবে সেখানে বৃহৎ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং আমাদের আওয়ামী লীগ, তারপরে আরো অন্যান্য দলগুলো মোটামুটি ভালোই কাজ করছে, ভালোই পপুলার। তো ওইখানে ফ্রান্সের মতো দেশে, ওই দেশ তো বেশি বড় দেশও না, এবং আপনি যদি গ্লোবালি ফ্রান্সের আগের যে আধিপত্য সে আধিপত্য হতে হন নাই, লাইক ইউনাইটেড স্টেট, ওইখানে বাংলাদেশের পলিটিক্সে আপনারা কি ভূমিকা পালন করেন? লাভ করে লাভটা কি হয় আপনাদের? হোয়াট ইজ দি মানে আপনাদের জবটা কি ওখানে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করা ফ্রান্সে? দেখেন, আপনার দেশে আপনি রাজা, আমাদের দেশে আমরা রাজা। আচ্ছা, সারা ইউরোপের মধ্যে যেহেতু ইউরোপীয় পার্লামেন্ট আছে, সেখানে আমাদের ইউনেস্কো আছে, আপনার ইউনাইটেড নেশনের বিভিন্ন সুইজারল্যান্ডে জানেন আন্তর্জাতিক আদালত আছে। আমাদের কাজ করার অনেক অনেক বেশি সুযোগ আছে ইউরোপে। কারণ ইউরোপের এক একটা দেশে, এক একটা জায়গায়, এক একটা আমাদের যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো, বিশ্ব সংস্থাগুলো, সেগুলো এক এক জায়গায় এক এক রকমের স্থাপনা আছে প্রত্যেকটা দেশে। আর আমেরিকা তো হচ্ছে একদম পরিপূর্ণ একটা অপোজিট সাইডে। আপনারা ইউনাইটেড স্টেটস এককভাবে অনেক বড় হলো, হোল ইউরোপ নিয়ে আমাদের যে কমিউনিকেশনে আমরা অনেক এগিয়ে। আর সেখানে আমরা প্রবাসে কেন রাজনীতি করি? প্রবাসে রাজনীতি করার অর্থে হচ্ছে আমরা সমাজ সচেতন। আমার দেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার যেখানে গণতন্ত্র হরণ হচ্ছে, সেখানে আমার কথা বলার, যেখানে বাংলাদেশে কোনো স্পেস নাই আমাদের কথা বলার, তো সেই স্পেসগুলো আমরা পাচ্ছি এবং ফিডব্যাক আমরা বিভিন্ন সংস্থায় যেতে পাচ্ছি। বিশ্ব সংস্থা, আজকাল সারা বিশ্বটা হলো গ্লোবাল ভিলেজ। দেখেন, আমি এসছি এখনো এখানে ইউনাইটেড, গত 9 তারিখ এসছি। 10 তারিখ থেকে গতকালকে পর্যন্ত আমরা ইউনাইটেড নেশনে
প্লাস আপনার ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসে এবং সিনেটে বিভিন্ন কংগ্রেসম্যানদের সাথে সাথে বাংলাদেশ বিষয়ে আসলে কথা বলতে এসেছি। তো এখানে আমরা এসেছি গুটি কয়েকদিনের জন্য, আর প্রতিদিনকাই আমরা এই কাজগুলো করে যাচ্ছি ইউরোপে। কোথাও না কোথাও বিশ্ব সংস্থায় আমাদের যে প্রত্যাশা, যে প্রাপ্তিটা আমাদের আসছে না, সে প্রাপ্তি নিয়ে, আমাদের অধিকার নিয়ে আমরা তাদের সাথে ডিসকাশন করছি। এটার একটা ফলপ্রসূ একটা এফেক্ট আমরা পরিলক্ষিত হয়। গণতন্ত্র উত্তরণের জন্য এটা একটা বড় মাধ্যম। যারা আমরা এখানে আছি, দেশ থেকে কেউ এসে 2 দিন থেকে 3 দিন থেকে বিভিন্ন সংস্থায় গিয়ে লবিং করে সেরকম হয়তো ফলপ্রসূ কিছু করতে পারবে না। যেহেতু আমরা অবস্থান করছি, আমরা যারা প্রবাসে থাকি, ওরা আসলে অনেক নির্লোভ রাজনীতি করি। আমার ভাই আছেন, আমরা আছি, যারা আছি, আমরা প্রবাসে থেকে দেশের প্রতি দেয়ার আছে, দেশের থেকে নেওয়ার আমাদের কিছু নেই, পার্টির থেকে নেওয়ার কিছু নেই। তো বড় জিনিস, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে, সুস্থ পরিবেশে আমাদের সন্তানদের বেড়ে উঠছে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে বাস করছি। কিন্তু সেই পরিবেশটা আমাদের দেশে যখন থাকে না, কিন্তু সেখানে আমাদের স্বজনরা আছে, আমাদের মা বোনরা আছে, আমাদের আত্মীয় স্বজনরা আছে, আমাদের দেশ আছে, আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যে পবিত্র দায়িত্ব, আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, আমাদের অনেক আব্রুর বিনিময়ে কেনা স্বাধীনতা, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক চর্চার যে পরিবেশ, সেই পরিবেশ যেহেতু দেশে নেই, দেশের সরকারের বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না কোনো বিরোধী দল, আপনারা কি সেখানে আমরা এগুলা তুলে ধরছি। তো এটা কি আপনারা মনে করেন যে এখন তো বাংলাদেশে এরশাদ সাহেবের স্বৈরাচারী সরকারও না, আর ফখরুদ্দিন আহমেদের অনির্বাচিত সরকারও না, একটা গণতান্ত্রিক সিস্টেমের গভর্নমেন্ট কাজ করছে এখন বাংলাদেশে, তাকে আপনারা স্বৈরাচারী কিভাবে বলছেন? আপনি কি মনে করেন 5ই নির্বাচনের সরকার, যে সরকার বর্তমানে আছে, সেই গণতান্ত্রিক সরকার? আপনি একজন অত্যন্ত সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত সচেতন একটি দেশে আছেন, আপনার টাইম টেলিভিশন, ইনশাল্লাহ আমরা ইউরোপে থেকেও খুব সুন্দর আপনাদের প্রোগ্রামগুলো দেখতে পাই। সচেতনার সাথে দেশকে এবং আমাদের যে লোকাল পাবলিক আছে, দেশ এবং এই প্রবাসের সাথে একটি সাংস্কৃতিক বন্ধন, একটু সচেতনতা সৃষ্টিতে আপনারা যে অনবদ্য এই ইউরোপে থেকে পালন করছেন। দেখেন, আমি মনে করি যে বাংলাদেশের অনেকগুলো টেলিভিশন চ্যানেল এখানে প্রচারিত হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা শুধুমাত্র প্রবাসে এই যে টাইম টেলিভিশনটা এখানে যে সুনাম অর্জন করছেন, অনেক কষ্টসাধ্য। আপনারা তো দেশের একটা চ্যানেলকে এখানে প্রতিনিধিত্ব করতে পারতেন, সেটা চালানোর ক্ষেত্রে আপনাদের সহজ হতো। কেন আপনারা এই দেশে একটি নতুন করে চ্যানেল করে, এত কষ্ট করে আপনারা এই চ্যানেলগুলো চালাচ্ছেন? এই চালানোর পেছনে নিশ্চয়ই আপনাদের একটা দর্শন আছে। সেই দর্শনে ইনশাল্লাহ আমরা যারা সচেতন রাজনৈতিক এখানে ব্যক্তি হিসাবে কাজ করছি, সমাজ সচেতন হিসাবে কাজ করছি, আমরা অনেক কিছু আপনাদের থেকে পাওয়ার আছে, যেটা হয়তো দেশের যাদের লিঙ্ক আছে তারা হয়তো সমাজকে দেওয়ার জন্য অগ্রণী সাহসী ভূমিকা পালন করতে পারে না, আপনারা পালন করতে পারছেন। আর আমরা যারা আমার দেশে বঞ্চিত, একটা নেতা যদি দেশ থেকে আসে এখানে, তিনি কথা বলতে পারেন না, যাওয়ার পরে দেখা গেল এয়ারপোর্টে তিনি হ্যারাসমেন্ট হচ্ছেন, অথবা তিনি এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে আমি জাস্ট শেষ করে উনি হয়তো কোথায় হারিয়ে যাচ্ছেন কেউ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা যারা গণতান্ত্রিক এইসব দেশের পরিবেশে আছি, আমাদের কথা বলার, আমাদের সাহসিকতা, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা কাজ করার এখানে অনেক সুযোগ আছে। আর কেন নয়, আমার তো এই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের যে অর্জন, তো এটা আমাদের কেউ আমাদেরকে সহজে দেয়নি, এটা আমরা ছিনিয়ে এনেছি। এই ছিনিয়ে আনাটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
এই প্রজন্ম আমরা যারা আছি আমরা সেই কাজটি করছি। থ্যাংক ইউ আপনাকে। আমি জনাব শামসুদ্দিন আজাদকে বলবো, উনি যে পয়েন্টগুলো বলেছেন, একটা বলেছেন যে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে ওনারা দেশের উনি যেটা মিন করেছেন আমার মনে হয় সেটা হলো যে দেশের গণতন্ত্র, মানবাধিকার, এটাকে সংরক্ষণ এবং এটাকে পুনঃপ্রতিষ্ঠা, এবং বলেছেন যে এই সরকার গণতান্ত্রিক সরকার না। বিষয়টি আপনি প্রবাসী, আপনি একজন প্রবাসী, এবং এখান থেকে আপনি কিভাবে দেখেন জিনিসটা, উনি যে বক্তব্যটা দিলেন যে ওনারা যে মুভমেন্ট করছেন? না না, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, তাহের ভাই, আপনি ফ্রান্স থেকে আসছেন আজকের এই টক শোতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটা বিএনপি কেন্দ্র থেকে বলা হচ্ছে, এখানেও বলা হয় দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, তারপর 5 জানুয়ারির নির্বাচন অবৈধ, এগুলো হলো একটা সিলেবাসের, এগুলো হলো মোটামুটি একটা সিলেবাসের ভিতরে। এই সিলেবাসের বাইরে ওনারা কথা বলে না সবাই, উনি না, আমি শেষ করি, আপনি আপনার কথা, আমি একটা উত্তরও দিই নাই, আপনি বলবেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই, বাট আমার সময় আমাকে বলতে দিবেন, ঠিক আছে? আমি আপনাকে ইন্টারফেয়ার করব না। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে যে জিনিসটা পৃথিবীর সমস্ত মানুষের কাম্য, গণতন্ত্র। একটা রাষ্ট্র প্রত্যেকে চায় তার দেশে গণতন্ত্র ফিরে আসুক, ঠিক আছে? আমি প্রথমে আপনাকে দিয়ে দেখাতে চাই সন্দ্বীপ পৌরসভার নির্বাচন 20 জুলাই সারা দেশের অন্য 7টি পৌরসভার মতো সন্দ্বীপ পৌরসভায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি ছিল, কিন্তু স্থানীয় সংসদ সদস্যের অনুগত কোনো প্রার্থী না থাকায় তার ছেলে আরিফ ও ভাতিজা রোমানের নেতৃত্বে সন্ত্রাসীদের নির্বাচন বিরোধী সশস্ত্র মহড়ায় শেষতক নির্বাচনটিকে ভোট শূন্য নির্বাচনে পরিণত করেছে। অর্থাৎ 2001-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সন্দ্বীপে সাংসদ ছিল মোস্তফা কামাল, উনি সন্দ্বীপে পৌর নির্বাচন তখন ঘোষণা করা হয়েছে, এইভাবে নির্বাচন হয়েছে। অর্থাৎ ভোট শূন্যভাবে, প্রার্থী শূন্যভাবে উনি ওনার ছেলে এবং ওনার ভাতিজাকে দাঁড় করাইয়া আর সমস্ত নির্বাচন ভোট শূন্যভাবে সমাপ্ত করে পৌর নির্বাচন সম্পন্ন করেছেন। তাহলে এটা কি গণতন্ত্র ভাইজান? আচ্ছা, তারপর আপনারা যখন ক্ষমতায় ছিলেন, গণতন্ত্র আমিও চাই না এদেশের একটি মানুষ কষ্ট পাক, একটি মানুষ মারা যাক, গুম হোক। যখন আপনারা ক্ষমতায় ছিলেন বা ক্ষমতার বাইরে ছিলেন, যখন এই যে 5 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যে আপনারা হরতাল আন্দোলন অবরোধ করেছেন, 91 দিন পেট্রোল বোমা মেরেছেন গণতন্ত্র রক্ষার জন্য, এখন গণতন্ত্র রক্ষার ভাষায় কি পেট্রোল বোমা নাকি কোনো সুন্দর সাবলীল এবং গ্রহণযোগ্য আন্দোলনের প্রক্রিয়া? তাই আপনারা দেখেন, দর্শকও দেখবেন, এই যে যেভাবে মানুষকে পেট্রোল বোমা দিয়া আপনারা পুড়েছেন, হ্যাঁ, এটা এই বইটা কে বের করেছে? এই যে দর্শক আপনারা দেখেন, এই যে পুড়েছেন, হ্যাঁ, এই যে দেখেন বিএনপির গণতন্ত্র স্লোগান, হ্যাঁ, কারা পড়েছে? যা আমি আমারটা শেষ করি, লেট মি ফিনিশ দেন ইউ আনসার, বুঝছেন? এখন আপনি যেহেতু গণতন্ত্র বিএনপি করেন, ভালোই কথা, প্রবাসে আছেন, আমিও প্রবাসে থাকি, আমরা প্রত্যেকে চাই আমার দেশটা ভালোভাবে চলুক, যে দলই ক্ষমতা আসুক দল তার নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে বিরোধী দলকে সাথে নিয়ে দেশটা চালাবে, এটাই তো গণতন্ত্রের ভাষা। এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য কি নিয়ামক প্রয়োজন? মনে করেন বিএনপি ক্ষমতায়, যথারীতি বিরোধী দল, একটা যে বিরোধী দল থাকে সে থাকবে সংসদে, যে বিরোধী দল নয় সে সংসদের বাইরে থাকবে। আপনি দেখেন বঙ্গবন্ধুকে 75-এ খুন করার পরে, আমরা পুরানা দিয়ে গেলাম না, যখন স্বৈরাচারী এরশাদ 9.5 বছর ক্ষমতায় ছিল ভাইজান, তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা ভোটে দিতে আসছে না? আমাদের সকলের, আপনাদের আমাদের সকলের আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে। এরশাদ যখন হটে গেল, ফাইন, এখন এদেশে গণতন্ত্র, আওয়ামী লীগ একটা জোটে ছিল, বিএনপি একটা জোটে ছিল, দুইটা জোট মিলাইয়া আন্দোলন করিয়া স্বৈরাচারী এরশাদের পতন ঘটাইছে। পতন ঘটাইয়া ভালো কথা, পতন ঘটানোর প্রেক্ষিতে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা আসলো, ফাইন, তখন আওয়ামী লীগ
সংসদে ছিল তো ভাই? জি হ্যাঁ, আওয়ামী লীগ সংসদে ছিল, বিরোধী দল হিসাবে বিএনপি পার্লামেন্ট গঠন করছে, মন্ত্রিসভা গঠন করছে, তারা সংখ্যাগরিষ্ঠতা হয়ে সরকার চালাইছে। তাহলে এখন বিএনপির কি কাজ হবে? যে দেশে অতীতের যদি কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, আমরা সেই অগণতান্ত্রিক প্রক্রিয়াগুলো আস্তে আস্তে রিমুভ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। ঠিক আছে? আমরা আশা করেছিলাম যে বিএনপি প্রথমে ক্ষমতা এসে কি করবে, যে যেহেতু একটি রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর খুনিদের যে হত্যা করা হয়েছে, হত্যার পরে একটা ইনডেমনিটি বিল পাস হয়েছে যাতে খুনিদের বিচার না করা যায়। ঠিক আছে? এটা করতে কারা? স্বৈরাচারী সরকাররা। এখন তো বিএনপি তো গণতান্ত্রিক সরকার, তাহলে দেশে যদি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক ক্যারেক্টার হবে কি, যে গণতন্ত্রের পথে যে সমস্ত অন্তরায়গুলো আমাদের সংবিধানে আছে, আমাদের রাজনৈতিক নেতৃত্বে আছে, আমরা সেগুলো রিমুভ করব। যখন আওয়ামী লীগ সংসদে গিয়ে এই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের আবেদন জানানো হলো সংসদে, রাইট? বিএনপি আপনার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল তো দূরের কথা, ওই যে নোটিশ সংসদে যে নোটিশ, তারা যে প্রস্তাবনা আইনে নোটিশ করছে, ইস্যু করছে, সেই নোটিশটা পর্যন্ত গ্রহণ করেনি। আলোচনা নেওয়া তো দূরের কথা, মানে তারা এটা গ্রহণও করেনি। তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি অতীতের কথা বলবো না, একটি গণতান্ত্রিক সরকার যদি ৭৫-এর খুনিদের বিচারের ব্যবস্থা করার যে অধ্যাদেশ করে যেটি বন্ধ করা হয়েছে, এটি কি গণতান্ত্রিক সরকারের কাজ ছিল না? খুনি যাই হোক, এটা কার কাজ? একটা গণতান্ত্রিক সরকারের কাজ, নির্বাচিত পার্লামেন্টের কাজ। কিন্তু বিএনপি অনেকগুলো অধ্যায় করেছেন, এখন আপনি না আমি শেষ করি, সুযোগ না আপনি শেষ করেন, আপনি এইটার উত্তর দিবেন যে এই ইনডেমনিটি অধ্যাদেশটা তারা গ্রহণও করেনি বিএনপি, নাম্বার 1। আসেন নাম্বার 2, ধরে নিলাম বিএনপির রাজনৈতিক সংবিধানে বঙ্গবন্ধুকে আপনারা বঙ্গবন্ধু স্বীকার করেন না, জাতির পিতাও বলেন না, ফাইন, আপনারা নাইবা করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুকে যে ৭৫ সনে খুন করা হয়েছে, ৭৫-এ খুন করার পরে এটা তো আওয়ামী লীগ করেছে, সেটা বলবো, সেটাও করে, এটা উত্তর নেবেন, এটা উত্তর নেব না, আপনি সুযোগ দেন। হ্যাঁ দিব, আমি শেষ করি। হ্যাঁ না আমি বলি, বঙ্গবন্ধুকে যে খুন করা হয়েছে, বিএনপি তো এই দিবসটিকে শোক দিবস হিসাবে পালন করে না বা মানেও না, ফাইন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গণতান্ত্রিক সরকার, আপনার কি করা উচিত, যে ঠিক আছে আমরা মানি না শোক দিবস, কিন্তু আমাদের সংসদে যে বিরোধী দল আছে তারা তো মানে, যেহেতু শেখ হাসিনার পিতাকে খুন করা হয়েছে, তার মাতাকে, তার পরিবারের 18 জন সদস্যকে খুন করা হয়েছে, আওয়ামী লীগ এটিকে, আপনারা কি 7 নভেম্বরে বিপ্লব দিবস? হ্যাঁ শুনেন না, আপনি বলিয়েন, আপনারা কি স্বাধীনতার ঘোষক হিসাবে বলবো আমি, আই উইল আনসার, মহান যে দায়িত্বটা জিয়াউর রহমান, আই উইল আনসার ইউ, বাট আপনি সুযোগ না দেন। আমি শেষ করি না রে ভাই, আমি গণতন্ত্রের উত্তরগুলো আমি শর্ট করে বলবে, আমি উত্তরগুলো নিব। তাহলে মনে করেন জাতীয় শোক দিবস, যেখানে আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেন, সেখানে বেগম জিয়ার মতো একজন প্রধানমন্ত্রী, উনি ক্ষমতায় 91-এ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, তিনি সেখানে তার জন্মদিন বানান। ঠিক আছে, ধরে নিলাম তার জন্মদিন হতেই পারে, আপনি এখানে আজকে টকশোতে আসছেন, 1 জানুয়ারি থেকে মানুষের জন্মদিন না, আজকে এখানে আপনি টকশোতে আসছেন, এখন আপনি আমার বিরোধী দলের মনে করেন একজন প্রতিদ্বন্দ্বী, এখন টকশোর খাতিরে আমি সীমা লঙ্ঘন করতে পারবো না, সম্মানের সর্বোচ্চ আপনাকে আমি দেখাবো, আপনিও আমাকে দেখাবেন, কারণ আমরা এখানে প্রবাসে শিক্ষিত সচেতন আমরা নিজেদেরকে দাবি করতে পারি। এই জন্য একেবারে রাষ্ট্রীয়ভাবে যদি সে আচার প্রতিষ্ঠিত হতো, ঠিক আছে, আমি ডিসএগ্রি করি না, ওদিন খালেদা জিয়ার জন্মদিন হইতেই পারে, কিন্তু তার যদি একটা বিশাল মন থাকতো, বিশাল উদারতা থাকতো, হ্যাঁ ঠিক আছে, আমার সংসদের বিরোধী দলীয় নেত্রীর বাবার হত্যা করেছে শোক দিবস, ঠিক আছে, আমার জন্মদিন আমি একদিন পরে করি, তাহলে তার সম্মান, তার প্রতি, জাতির প্রতি এই সম্মানটা বেড়ে যেত অনেক বেশি, যে হ্যাঁ খালেদা জিয়া ইজ গ্রেট। এবার তো কোনো কারণে, কিন্তু যৌক্তিক কারণে এবার করা হয়, সেটাকে কি আপনার আমি লেসন নেব, ঠিক আছে, কিন্তু আপনি জন্মদিনের কেক কাটেন, তাহলে আপনি এই কেক কাটার মানে কি,
আপনি উপহাস করলেন 15 আগস্টকে, যারা বাংলাদেশের মানুষ যারা 15 আগস্টকে শোক দিবস পালন করে আপনি উপহাস করলেন। তো তাহলে আপনার সাথে না না শুনুন, আমার নাম্বার এগুলো টোকেন, ঠিক আছে, ভ্যালেন্টাইন ডে আপনি উপহাস করে মৃত্যু দিবস পালন করে সেটাকে ভ্যালেন্টাইন ডে আপনি শুনুন, আপনি ওই যে 15 আগস্টটাকে জন্মদিনের কেক কাটা আপনি উপহাস করলেন, তো তাহলে আপনার প্রতি আমার আচরণটা কেমন হবে? ইউ থিংক না না আজাদ ভাই, যে উনি যে পয়েন্টটা বলেছেন যে বর্তমান সরকার সম্পর্কে যে গুম, হত্যা, খুন এবং গণতন্ত্র নাই বাংলাদেশে, হ্যাঁ উনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে গেলেন। না, ওই বিষয়টা উনি উপস্থাপন করেছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার প্রশ্ন আমি জবাব দিচ্ছি। এই সরকার খুন, হত্যা, দর্শন করেছে, রাইট? এই সরকার কাদেরকে খুন এই সরকার কাউকে করে নাই। এই সরকার যারা গণতন্ত্রের নামে 5ই জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করার জন্য যারা সেদিন ব্যালট বক্সে আগুন লাগিয়ে দিয়েছে, যারা সেদিন প্রিসাইডিং অফিসারকে গুলি করে হত্যা করেছে, যারা 550 স্কুলকে জ্বালিয়ে দিয়েছে, কারা? বিএনপি। কি জন্য? 5ই জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করার জন্য। কিন্তু এতে আমরা ধরে নিব কি যে নির্বাচন প্রতিহত করতে যদি বিএনপি সক্ষম হতেন তাহলে আজকে বিএনপি যে জায়গায় দাঁড়িয়ে আছে আওয়ামী লীগকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেতে হতো। তাহলে আমরা এখানে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আপনি কি ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য রাখছেন না? নিজে স্ববিরোধী রাখছেন না? না না, কেন স্ববিরোধী? একদিকে তাহলে আপনাদের সব ফোর্স ছিল, আপনাদের সব আপনারা মাঠে নামলেন কেন? আয়োজন ছিল, আমাদের নেত্রীর বাড়ির সামনে বালুর বস্তা দিয়ে তিনাকে ঘর থেকে বের হইতে দিলেন না, অবরুদ্ধ করলেন। পৃথিবীর কোন সভ্য দেশে, আপনি একটা দেশে আছেন, পৃথিবীর কোন সভ্য কিনা আমি জানি না, কোন অসভ্য দেশও এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক আচরণ করে কিনা। আর সেইখানে কিভাবে সম্ভব যেখানে স্বয়ং নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে বিএনপির নেতা কর্মীরা গিয়ে আপনার প্রিসাইডিং অফিসার কিংবা স্কুল কলেজ বা ইয়েতে সেখানে ছিল যত স্বয়ং আপনার কিসের সাথে কি মিলাতেছেন? আপনি কাকে অবরুদ্ধ করা হয়েছে? আপনাকে আপনার নেত্রীকে শুনুন ভাই, আপনি তো একটার সাথে একটা মিলে ফেলতেছেন, তালগোল ফাঁকে ফেলছেন। আপনার নেত্রীকে অবরুদ্ধ করা হয়েছে 2015 সালের 5ই জানুয়ারি যখন আপনারা অবরোধ দিয়েছেন, তখন যখন আপনারা অবরোধ দিয়েছেন 91 দিন, তখন নির্বাচনের দিন আপনার দলের নেতা কর্মীরা একজন সফল 3বারের প্রধানমন্ত্রী, সফল মানে কিসে সফল বলেন তো? বিএনপির একটা দিক বলেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, বলেন কোন দিকে সফল নয়? আপনারা যেখানে এরশাদের সময় এরশাদের সময় স্বৈরাচার আপনি বলেছেন, একটা করে বলেন সফল কোনটা? আপনি স্বয়ং এরশাদকে স্বৈরাচার বলে আজকে স্বৈরাচারকে নিয়ে আপনি সরকার গঠন করেছেন, আপনার মুখের কথা স্বৈরাচার। ঠিক আছে, অবশ্যই তখনও আপনারা আন্দোলন করেছিলেন স্বৈরাচার। আপনার নেতৃত্বে চট্টগ্রামের লালদিঘি ময়দানে কি বলেছিল যে যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা হচ্ছে জাতীয় বেঈমান। আর আপনার নেত্রী যদি এটা নিজের মুখ থেকে বলে তিনি জাতীয় বেঈমান হিসাবে আবার এরশাদের নির্বাচনে তখন অংশগ্রহণ করে বিরোধী দলে গিয়েছিলেন, এটা আপনি স্বীকার করেন। তাহলে ইয়ের পৃষ্ঠপোষক কারা? আপনাকে জিজ্ঞেস করছি আমি, আপনি বললেন যে বিএনপি সফল, 3বারের সফল। তাহলে আচ্ছা একটা একটা করে আমার নাম বলেন, টাইটেল দেন, কোন কোন জায়গায় সফল? আসেন প্রথম সফল হচ্ছে বিএনপি গঠনের পূর্বে একজন অখ্যাত মেজর বাংলাদেশের 25শে মার্চ রাত্রে যে পাক হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ বাঙালি নিরীহ জাতির উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখন এই দেশে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল। তখন শেখ মুজিবুর রহমান সাহেবের মতো ব্যক্তিত্ব ছিলেন যার আঙ্গুলের হিলনিতে 7.5 কোটি মানুষ হিলত। তিনি কি করলেন? ঘরে বসে থেকে 7টা-8টার সময় পর্যন্ত ডক্টর কামাল সাহেবরা মিটিং করলেন, তিনারা পালিয়ে গেলেন। তিনি শেখ মুজিবুর রহমান জানি বলেন না না জানি বলেন, আমি আজ জেনে বলছি, নাকি বিতর্ক? না না বিতর্ক, আপনি কথা বলতে দেন। না না আপনি জানেন, আপনি কথা বলতে দেন, আপনি বলছেন তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন বাংলাদেশের
পাকিস্তানের প্রধানমন্ত্রী এটা তো সাদেক হোসেন খোকার মতো বেঈমানেরা বলে, এখন আপনিও বললেন। আপনি ল্যাঙ্গুয়েজ না 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 আপনি ভদ্র ভাষায় কথা না না বলবেন, শিওর আপনি ভদ্র ভাষায় কথা বলবেন। এই যে সাদেক হোসেন আপনি খোকা বলছেন আপনি এখানে শালীন ভাষায় কথা এখানে বলবেন। কিছুদিন আগে আপনি বলছেন যে স্বাধীনতা চাই নাই, হাউ কাম? আপনি কথা বলার সময় কিন্তু আপনি কথা বলতে দেননি। হ্যাঁ বলেন, বলেননি, এখন আমার না, কথা আপনার বলার কথা সময় এটা আপনি আপত্তিজনক। না, এটা আপত্তিজনক হলে আপনি আপনি নোট করেন, আপনি বলেন। হ্যাঁ বলেন। এটা করেননি, এটা আমরা আচ্ছা বলেন। জানি। হ্যাঁ আপনি তারপরে আমরা- সফল, আমি বলতে আমরা- সফল আমরা- কোনটা, আমরা জি, সফল কোনটা বিএনপি আমি বলেন না। বলি, তখন এই যে স্বাধীনতার পর আপনি বলছেন শেখ মুজিবকে খুন, কারা খুন করেছে? বিএনপি খুন করেছে। বিএনপি, এই জিয়া। বিএনপির জন্ম ছিল, জিয়া রহমান ক্ষমতায় ছিলেন। হিজ পোস্ট, তার পোস্ট কি ছিল? ক্ষমতায় কারা না, ছিল? তার পোস্ট কি ছিল? ক্ষমতা যে থাকবে না, সেনাপ্রধান কে ছিল? সেনাবাহিনীর ডিপুটি চিফ কে ছিল? সেনাপ্রধান শফিউল্লাহ ছিল। শফিউল্লাহ সো ছিল। হোয়াট? তো সেই সেটা শফিউল্লাহ- আওয়ামী লীগ করতো নাকি? তো কে শফিউল্লাহ কি করতো? আওয়ামী লীগ করতো? শফিউল্লাহ কার সাথে? হ্যাঁ, শফিউল্লাহ শফিউল্লাহ কি কার আওয়ামী লীগ করতো নাকি? কার সাথে সে তো আছে? সেনাবাহিনীর প্রধান। কার সে সাথে তো আওয়ামী লীগ করতো না। এগিয়ে আসলো না কেন? জিয়া রহমান কি ছিল? জিয়াউর রহমানকে টানেন কেন? জিয়াউর জিয়া রহমান তো- কি ছিল? What was জিয়া? জিয়াউর রহমান কি সেনাপ্রধান ছিল? হ্যাঁ, সেনাবাহিনী কি deputy জিয়াউর chief ছিল। রহমানের আন্ডারে ছিল? সে ছিল ডিপুটি চিফ। ডেপুটি চিফ। হোয়াট ওয়াজ হিজ রুল? আপনি- একটা দেশের রাষ্ট্রপতিকে আপনি খুন করা হলো খুনি শফিউল্লাহকে- ভাই, খুনি ঠিক শফিউল্লাহকে আছে, আপনার খুনি পাশে শফিউল্লাহ, রাখলেন। খুনি এক, শফিউল্লাহ খুনি, ফাইন, কিন্তু ডিপুটি চিফ আপনার যিনি, মুস্তাক ছিল জিয়া ক্ষমতায়, রহমান। আপনার আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, আমি 100 বার আপনার আওয়ামী এগ্রি লীগ ভাই, ছিল। শুনেন, আমি সেই- 100 বার এগ্রি, সেই- খন্দকার না, মোস্তাক না, ক্ষমতায় ছিল, এক সেকেন্ড। কিন্তু যারা জিয়া রহমান আপনি- ডিপুটি চিফ ছিল, আপনি যে কিন্তু খুনি- হোয়াট রুল হি যারা প্লেড? ট্যাঙ্ক, জিয়া রহমান কি ট্যাঙ্কের উপর উঠে নেচেছিল? হ্যাঁ ট্যাঙ্কের উপর হ্যাঁ, নেচেছিল? জিয়া রহমান তো খুনিদেরকে, যারা নেচেছিল জিয়া রহমান খুনিদেরকে, তাদেরকে নিয়ে আপনারা জিয়া একটা রহমান তো মন্ত্রিসভা- পরবর্তীতে না, উনি ক্ষমতা যে- দখল করিয়া দেখেন, খুনিদেরকে তো দেখেন, পাঠিয়ে দিয়েছে আপনি- বিনা আপনি- পাসপোর্টে আপনি- লন্ডনে। আপনি উনি- কথা বলতে দিচ্ছেন। দাঁড়ান 1 মিনিট। উনি যে একটা পয়েন্ট তুলেছেন সেটা হচ্ছে যে যারা ট্যাঙ্কের উপর নেচেছিল তারা হ্যাঁ। আজ মন্ত্রী, যেমন উনি মিন না, করতে না, আমি চাচ্ছেন- উনি মিন করতে চাচ্ছেন হাসানুল গিনুর সাহেব। হ্যাঁ। ওকে এবং ফাইন, আজকে এটা জবাব আপনার- দিব। আপনার দোষ আমি আপনাকে একটা জিজ্ঞেস সেকেন্ড। করছি যে আপনি এটা বলেন, আমি আপনার বিএনপি সফল, প্রথম কথা বিএনপি হচ্ছে আপনি কোন কোন আধা জায়গায় ঘন্টা সফল? লেকচার দিছেন, আমি ওইটার একটু জবাব ভাই, সফলতার আপনি এক লিস্ট সেকেন্ড, বলেন। আমি সফলতার কোন লিস্ট কোন জায়গায় সফল বিএনপি? আপনি লিস্ট দিচ্ছি। হ্যাঁ, আপনি। লিস্ট দেন। প্রথম কথা হচ্ছে সন্দ্বীপের পৌরসভা একটা হ্যাঁ। পৌরসভার নির্বাচন হ্যাঁ। হচ্ছে স্থানীয় নির্বাচন, Right, ঠিক আছে। স্থানীয় সরকারের নির্বাচন। নির্বাচন। সেখানে স্থানীয় লোকজন দ্বারা হ্যাঁ। এখানে প্রতিদ্বন্দ্বী থাকে, স্থানীয় দলের মধ্যে গ্রুপিং থাকে, Right, ইয়ে থাকে। থাকে। একটা সন্দ্বীপের পৌরসভা নির্বাচন দিয়ে আপনি বিএনপি কে দোষারোপ করতে সারা চাচ্ছেন। বাংলাদেশে একই চিত্র, একটা second। একই চিত্র, একই চিত্র তো একই সারা চিত্র, বাংলাদেশে, একই বাংলাদেশে দেখলো কুকুর আমি বসে আমার- আছে, আমি আমার সন্দীপেরটা দেখাই, ভাইয়া, কুকুর সারা বাংলাদেশে একই চিত্র। কুকুর বসে আছে, ইয়ের মধ্যে লোক নাই, আপনারা 75% ভোট কাস্ট করেন, যেখানে 5% ভোট কাস্ট হয়নি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি ভাই, আপনি প্রথম কথা হচ্ছে ভোটারবিহীন নির্বাচনকে Right, আপনি fine. গণতান্ত্রিক নির্বাচন বলছেন। Definitely, এর চেয়ে definitely. বড় শেম একটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে। definitely. তারপর আপনি এই দেশে শুনেন না, পৃথিবীর shame না, গণতান্ত্রিক বিএনপির পদ্ধতির মতো সবচেয়ে shame না, সুন্দর আমার সবচেয়ে বড় গর্ব, গণতন্ত্র চর্চার আমি যে গণতন্ত্র যে- রক্ষা করতে পেরেছি বিএনপির মতো সন্ত্রাসীদেরকে, যারা প্রকাশ্যে দিবালোকে AK-47 কাঁধে নিয়ে রাজপথে নেমেছিল, যারা পেট্রোল বোমা নিয়ে, বললাম না, যারা পেট্রোল বোমা নিয়ে রাজপথে উদাম নৃত্য করেছিল নির্বাচন প্রতিহত করার জন্য, তাহলে বিএনপির মতো সন্ত্রাসীদেরকে আমি সেদিন দমন করতে পেরে নির্বাচন করতে সক্ষম হয়েছি। এটাই সবচেয়ে গণতন্ত্রের বিজয়। আই ওয়ান্ট টু সে দ্যাট। এবার বলেন। একটু আপনি বলবো কিভাবে, আপনি কোনো কথা বলতে দিবেন না। আপনি বলেন আপনি নারায়ণগঞ্জের পৌরসভার আপনি যে- এক লাফে যে- মানে নির্বাচন থেকে আবার পৌরসভা চলে আসেন, আপনি একটা একটা করে ধারাবাহিকতা আরে মেনটেন ভাই, করেন। ধারাবাহিক কিভাবে করবো? আপনাকে ধারাবাহিক করতে তো আপনি তো ধারাবাহিকতা পারেন না আপনি- maintain করতে। কিভাবে করতে দেন, করবেন? হ্যাঁ। আপনি আসছেন পেট্রোল বোমা কারা মেরেছে? আপনি দায়ী করেছেন বিএনপি কে, একজন বিএনপির নেতাকে, যেখানে ধরা পড়েছে হ্যাঁ। র্যাবের হাতে, ইয়ের হ্যাঁ, হাতে, right. কেউ ছাত্রলীগ, হ্যাঁ। যুবলীগ, এবং আপনার ওই যে ওসমান কি জানি আচ্ছা, বলে না, এখন পেট্রোল বোমা মারে না কেন? শামীম ওসমানের মতো সন্ত্রাসীদের এখন চেলা পেট্রোল ছাড়া বোমা- এখন পেট্রোল বোমা মারে না কেন? এক সেকেন্ড, এটা তো আপনাদের স্ট্র্যাটেজি। এখন পেট্রোল বোমা নাই কেন? বিএনপির আন্দোলনকে, বিএনপির গঠনতান্ত্রিক হ্যাঁ। নিয়মতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি গঠনতন্ত্রের আন্দোলন বুঝেই না। বিএনপি গণতান্ত্রিক আচ্ছা, দল, ওনাকে বলতে দেন। হ্যাঁ। বিএনপি গণতন্ত্রের জন্য, বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ। আপনারা বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্রকে, যে আমার রক্ত দিয়ে কেনা, হ্যাঁ, আমার হ্যাঁ। আব্রু দিয়ে, মা বোনের আব্রু দিয়ে কেনা গণতন্ত্রকে
গণতন্ত্রের জন্য যিনি সর্বোচ্চ গণতন্ত্র রক্ষার জন্য যাকে প্রতীক হিসাবে শেখ মুজিবুর রহমান সাহেবকে 7.5 কোটি বাঙালি যাকে প্রতীক হিসাবে সামনে রেখেছিল, তিনি এসে আপনারা গণতন্ত্রের কথা এক না এক তন্ত্র চালু করতে গণতন্ত্রের ত্রুটি চিপিয়ে ধরে আপনারা বাকশাল কায়েম করে আপনাদের সরকারে থাকা অবস্থায় তিনাকে 75-এর 15ই আগস্ট হত্যা করা হলো গায়ের জোরে। আপনারা এসে কি বলছেন বিএনপির কি জন্ম হয়েছিল? আপনাদের ডেপুটি চিফের নিয়ে আসেন হত্যাযজ্ঞের জন্য, অথচ আর্মির যিনি চিফ ছিলেন তাকে আপনারা সাথে দোসর বানিয়ে চলছেন। যারা ট্যাঙ্কের উপরে নৃত্য করলো তাদেরকে এখন আজকে আপনারা ফুলের তোড়া দিয়ে তাদের বাড়িতে আপনারা দিয়ে দিচ্ছেন। যারা শেখ মুজিব সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলেছে তারা আপনাদের আজকে বড় আওয়ামী লীগার। এটাই হচ্ছে আমাদের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক। যেখানে এরশাদ সাহেবের কথা বললেন স্বৈরাচার, আপনার মুখে বললেন স্বৈরাচার, সেই স্বৈরাচার আপনাদের গণতন্ত্রের যে নতুন যে আপনারা টানছেন, এক্সাম্পল টানছেন যে আপনারা গণতান্ত্রিক সরকার, স্বৈরাচারকে নিয়ে আপনারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন। তারপরে ইন্টারমিডিয়েট যে আইনটার কথা বললেন, এটা সর্বপ্রথম কে করেছিল ইন্টারমিডিয়েট আইন? যে স্বাধীনতা যুদ্ধের পরে আপনার নেতা শেখ মুজিবুর রহমান সাহেব উনি ইন্ডিপেন্ডেন্ট আইন পাশের মাধ্যমে যারা যুদ্ধ বলেন আপনি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট যুদ্ধ অপরাধী যারা বঙ্গবন্ধুকে মারার পরে তো এটা ইন্ডিপেন্ডেন্ট পাস হলো। আপনি কি বলেন ভাই? ইউ ডোন্ট নো এনিথিং। না না নো 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 ইউ আর মেকিং মিস্টেক। ইউ আর মেকিং মিস্টেক। আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতিতে পরে আসব। হ্যাঁ, বঙ্গবন্ধুকে হত্যার কারণে ইন্ডিপেন্ডেন্ট বিল হয়ে যারা আপনি বলেন বঙ্গবন্ধু ফাঁস হলো। না না, এর আগে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেনি, তাদেরকে তাদেরকে মাফ করে দিয়েছিলেন। আচ্ছা, সেটা বলবো আপনারে। ওকে, আচ্ছা, আমরা ওটা কি ছিল? আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আসবো। আমাদের সাথে আছেন ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক জনাব এম এ তাহের, আর বাইরে আছেন জনাব শামসুদ্দিন আজাদ। আমাদের সাথেই থাকুন। এনরোল্ড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ ট্যাক্স প্র্যাকটিশনার। স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক আপনাদের জন্য ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে। আমি এনরোল এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল আপনাদের যে কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে কোনো লেভেলে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি। আজই যোগাযোগ করুন স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক, 2664 পিটকিন অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। টেলিফোন 718-676-0597। Hello, I'm Dr. Benjamin Mason, and I would like to welcome the Bengali community and other communities to Greater New York Ophthalmology and Mason Eye Care Center for complete eye care. We're specialized in simple general eye exam, advanced eye exam, glasses prescription, and advanced glaucoma and diabetic eye checkup. Greater New York Ophthalmology Care, 10512 101 Avenue, Ozone Park, New York, 11416. Telephone 718-847-3600. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা টাইম পলিটিক্স অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এ তাহের, আমার ডানে আছেন, আর আমার বাইরে আছেন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জনাব শামসুদ্দিন আজাদ, আপনাদের দুজনকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বলছিলেন যে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, মানে ইনডেমনিটি, কিন্তু ওয়ার্ডিংটা আমার মনে হয় যে ওই সময় ইনডেমনিটি ছিল। ইনডেমনিটি বলতে সাধারণ ক্ষমা না না না, সেটা যুদ্ধ অপরাধী যারা ছিল, যুদ্ধ অপরাধ যারা করেছে, কিছু সংখ্যক যুদ্ধ অপরাধের বিচারের পরে বাকিদেরকে তিনি যে ক্ষমাটা করেছিলেন, ইনডেমনিটির আমরা সাধারণভাবে ইংরেজিতে বা ইয়েতে বলি, কিন্তু এটা সাধারণ ক্ষমার আওতায় যেভাবে সাধারণ ক্ষমা করছে তাকে আমি মেইন করেছি। আপনাকে শুদ্ধতার জন্য বলছি, নট ইন, এটা হলো অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইনডেমনিটি এটা না, এটা আপনি অ্যামনেস্টি এটা হয় না, অ্যামনেস্টি এটা অন্য জিনিস। এটা সাধারণ ক্ষমা যেটা করে এটা রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে করতে পারেন। সেটা হচ্ছে রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রকে একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে গড়ার জন্য তখনকার প্রেক্ষাপটে হয়তো তিনি করেছিলেন। এটা এমন কোনো ইয়ে ছিল না যেটা জিয়াউর রহমান সাহেব এসে করেছেন। জিয়াউর রহমান সাহেব কোন প্রেক্ষাপটে আসলেন? যখন বাংলাদেশের একটা পাইলটবিহীন প্লেনের যে অবস্থা হয়, যে ঘূর্ণিপাকে থাকে, বাংলাদেশের তখনকার অবস্থাটা ছিল বাকশাল গঠনের পরে, যখন আপনার এই যে মোস্তাক সাহেব, তারপরে পরবর্তী যে সায়েম সাহেবরা এসে যে মানে এমন একটা পরিবেশের রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল যে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, রাষ্ট্র মানে একটা পাইলটবিহীন প্লেনের যে অবস্থা, ঠিক সেই অবস্থা হয়েছিল আমাদের 7ই নভেম্বরের পূর্বে বাংলাদেশের। ঠিক 7ই নভেম্বরটা কেন ঘটলো? সিপাহী জনতার বিপ্লবটা কেন ঘটলো? যে বাংলাদেশে একজন কান্ডারির দরকার, একজন ইয়ের দরকার, পাইলটের দরকার, যে পাইলটটা তার রাষ্ট্রকে, তার প্লেনটাকে একটা ডেস্টিনিতে পৌঁছাবে। ঠিক তখনই যখন একজন রাষ্ট্রের বিবেক একটা ইয়ে খোঁজা হলো, তখন সবাই স্বাধীনতা যুদ্ধের সময় 25শে মার্চের কালোরাত্রিতে যখন প্রতিযশা অনেক রাজনীতিবিদরা ছিলেন, কেউ এগিয়ে আসেননি। কারণ স্বাধীনতার ঘোষণা যদি সেদিন কেউ দিতেন, তাহলে স্বাধীনতা না হলে তার বিরুদ্ধে যে এটা হতো, বিচারটা হতো, তার ফাঁসি হতো, তাকে হয়তো ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা হতো দেশদ্রোহী হিসাবে। এসে আসেনি। তো জিয়াউর রহমান সাহেব যেই জাতিকে দিক নির্দেশনা দিয়ে স্বয়ং নিজে যুদ্ধ করে আপনার স্বাধীনতার ঘোষণা দিয়ে রাষ্ট্রকে শত্রুমুক্ত করলেন, তারই প্রেক্ষাপটে তিনি ছিলেন নির্লোভ একজন ব্যক্তি। আবার চলে গেলেন, উনি ব্যারাকে চলে গেলেন। তখন তো তিনি শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তার এত অবদানের জন্য তিনি মন্ত্রিত্ব দাবি করতে পারতেন, তিনি একটা বড় আকারের রাষ্ট্রীয় ক্ষমতায় কিছু একটা দাবি করতে পারতেন, এটা তিনি করেননি। তিনি আবার চলে গেছেন ব্যারাকে। এইরকম একজন নির্লোভ লোককে জাতির ক্রান্তি লগ্নে সবাই মিলে সিপাহী জনতা তাকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করলেন। সেটা তো কোনো উনি বিপ্লব করে আসেননি, তিনি মানে ক্ষমতা বন্দুকের নলের মুখে কাউকে তিনি হাইজ্যাক করে উনি ক্ষমতায় আসলেন। দেখেন আপনি আবারও কথা বলছেন, তিনি ইলেকশন করে আসছেন, একজন সচেতন ব্যক্তি, তিনি ইলেকশন করে আসছেন, উনি ইলেকশন করে আসেননি। যখনই কোথাও পাইলট নেই ওই দেশটাকে রক্ষার জন্য একজন, তিনি উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি কি ইলেকশনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন? যে ওই বাক্যটা পড়তে পারবেন? দেখেন ওই বাক্যটা দেখেন, মুখস্থ আছে? দেখেন আপনি, আপনার মুখস্থ আছে? আপনি কিন্তু এই না আমি আর্গুমেন্ট করতেছি না ভাই, আপনি কিন্তু অন্যদিকে কথাটা নিয়ে আমি বলতেছি উনি যে ঘোষণাটা পাঠ করছে, আমাকে কথা বলতে দেন, আমি আপনার কথার ইয়েতে আসি। এটা সারা জাতি জানে, আপনি তো জানেন না, আপনি তো জানা উচিত। দেখেন এখন আপনি নিজে বললেন আপনি একটা ভদ্র দেশে আছেন, সেটাই তো আমি ভদ্রভাবে বলতেছি। না আপনি বলছেন না, আপনি আমাকে বাধা দিচ্ছেন। না না বাধা দিচ্ছি না, কেন? তাহলে আমার কথাটা শুনেন, আপনি আপনার কথা। না না আমি আপনাকে হেল্প করতেছি। না আমাকে হেল্প করেন, আমার হেল্পের রিয়াদ এইভাবে ঘোষণাটা দিয়েছে বলে আপনি সেই ঘোষণাটা পড়েন, টাইম টেলিভিশনে এসে বলছেন। আচ্ছা বলেন, ঠিক আছে। তো যে কথাটা বলতে চাচ্ছি, একটা অগণতান্ত্রিক পরিবেশে একটা রাষ্ট্র যখন বিচ্ছিন্নতার দিকে চলে যাচ্ছিল, তার ঐতিহ্য, তার ডেস্টিনি হারিয়ে ফেলতে যাচ্ছিল, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই রাষ্ট্র আসছে, যেই রাষ্ট্রে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। জিয়াউর রহমান, আপনি বলছেন যে গণতন্ত্র সপক্ষে বিএনপির কি অর্জন আছে? প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের অর্জন আজকের আওয়ামী লীগ, কারণ বাকশাল কায়েমের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে বিলুপ্ত করা হয়েছিল। আওয়ামী লীগ তখন ছিল না, শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগকে বিলুপ্ত করেই এই বাকশাল গঠন করেছিলেন। একটা দল
আপনারা দাবি করেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল, মুক্তিযুদ্ধের দল। আপনি দাবি আমরা করতে হলাম পারেন না? মুক্তিযোদ্ধার দল। আপনি দাবি করতে পারেন না? আমি মুক্তিযোদ্ধার দল। আমরা এই ফাও দাবি করি না। আপনি মুক্তিযুদ্ধে কারণ- গেছেন? হ্যাঁ, আর ইউ ফ্রিডম ফাইটার? আমি ফ্রিডম পার্টনার। আমি আর ইউ ফ্রিডম ফাইটার? অবশ্যই আমি ক্ষুদ্র ভাই। নো নো, আপনি আর ইউ ফ্রিডম ফাইটার? না, নো। না। আপনার দলের মহাসচিব ফ্রিডম ফাইটার? অবশ্যই। নো। মির্জা My ফখরুল ইজ goodness, নট এ মির্জা ফ্রিডম ফখরুল ইসলাম ফাইটার। একজন নো, ফ্রিডম ফাইটার। আপনি কি বলেন না রিজভি বলেন? যে ফ্রিডম ফাইটার? আপনি কি বলেন? রিজভি ফ্রিডম ফাইটার? তাহলে সে ইয়ে হলো কোত্থেকে? আপনি কি বলেন না বলেন? আচ্ছা, যাই হোক, এখন আসেন। এখনো মুক্তিযোদ্ধার বলেন। দল হচ্ছে বিএনপি। হ্যাঁ বলেন। এই জিয়াউর রহমান সাহেব সেই বহুদলীয় গণতন্ত্র, আজকের যে আওয়ামী লীগ আপনারা করছেন, উনি গণতন্ত্রের ফসল। জিয়াউর রহমানের গণতন্ত্রের ফসল হচ্ছেন আজকের আওয়ামী লীগ। তারপরে আসেন উনি চাননি তো। তারপর আসেন এই যে উনার জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পর সাত্তার সাহেব থেকে কিভাবে অগণতান্ত্রিক পন্থায় এরশাদ সাহেব বন্দুকের নলের মুখে ক্ষমতা দিলেন সবাই জানেন আপনারা। সেই অগণতান্ত্রিক সাইম থেকে কে নিয়েছে ক্ষমতা? কে নিয়েছে? প্রেসিডেন্ট সাইম থেকে। কে নিয়েছে? আপনি বলেন না। কে নিয়েছে বলেন? 7ই নভেম্বরে। না না, সাইম থেকে। সাইম থেকে ক্ষমতাটা কে নিয়েছে? কে নিয়েছে আপনি বলেন না। আমি কাকে বলবো? আপনি বলেন। আমার দল জিয়াউর রহমান সাহেব তো কার থেকে ক্ষমতা নেয়নি, ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে বন্দি দশার থেকে নিয়ে এসে। ঠিক আছে, ওকে। তারপর আসেন এরশাদ সাহেব যখন আপনার বন্দুকের নলের মুখে ক্ষমতা ছিনিয়ে নিলেন, তাকে সহযোগিতা কে করলেন? আওয়ামী লীগ। যেই শেখ হাসিনাকে এই দেশে আসতে পারছিলেন না বাবার মৃত্যুর পরে, তার দলই আসতে দেয়নি, তখন তো বিএনপি ছিল না। এই জিয়াউর রহমান সাহেব তাকে দেশে আনালেন। আর জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে শেখ হাসিনার বিবৃতি কি ছিল? এক। দ্বিতীয় হচ্ছে এই এরশাদকে সমর্থন দিয়ে, শুধু সমর্থন নয়, রাজনৈতিক ইয়ে দেওয়ার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশকে একজন স্বৈরাচারের সাথে ইলেকশনে গিয়ে, আমি যে কথাটি আগে বললাম, নিজের মুখে বলেছিলেন যে যারা এরশাদের নির্বাচনে তারা যাবে তারা হচ্ছে জাতীয় বেঈমান। কিন্তু লালদিঘির ময়দান থেকে, চিটং থেকে ঢাকায় এসেই সেই জাতীয় বেঈমানের একবার বলছেন। আপনার তো বিএনপির উন্নয়নের কথা বলেন না। এক সেকেন্ড, এই উন্নয়ন তো এটাই বিএনপির বটমলেস বাস্কেট থেকে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে দুর্ভিক্ষের দেশ থেকে আপনার বাকশালের সময়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমরা ছোট ছিলাম, আমি ক্লাস 6-এ পড়তাম তখন, আমরা দেখেছি যে একটা রুটির জন্য, ছাতুর জন্য কিভাবে মানুষ কিভাবে না খেয়ে মারা গেছে, কিভাবে কাপড়ের অভাবে কলা পাতা দিয়ে লাশ দাফন করা হয়েছে। সেই দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কে করেছিলেন? কার নেতৃত্বে হয়েছিল? এই খাল খননের মাধ্যমে, ইরিগেশনের মাধ্যমে কে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে? কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভারত আর রাশিয়া, সেখান থেকে সারা বিশ্বের সাথে, চায়নার সাথে, সারা বিশ্বের সাথে যে সেতু বন্ধন সৃষ্টি করেছিল, একটি সামাজিক রাজনৈতিক বিপ্লব ঘটিয়েছিল, তিনি ছিলেন জিয়াউর রহমান সাহেব। আচ্ছা, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন যাচ্ছেন, আপনি জানেন, আজকে বোধহয় রওনা হয়ে গেছে অলরেডি। তো সেখানে বিএনপি এবং তার জোট যারা আছে তারা বিক্ষোভ করবে বা বিভিন্ন প্রোগ্রাম তারা করবে। এখানে খালেদা জিয়া যখন সুইজারল্যান্ড আসতেছে, খালেদা জিয়া যখন নিউ ইয়র্কে আসেন, আওয়ামী লীগ বিক্ষোভ করে। এই যে ওনারা বিক্ষোভ করবেন ইউরোপে গিয়ে, এতে কি দেশের বা প্রধানমন্ত্রীর যে ইমেজ, বা আপনি নিজে কিভাবে একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসেবে বিষয়টি কিভাবে? এটাকে আমি কখনো আমরাও করছি, বিএনপির যখন আসছে, বিএনপি এটা আমাদের শিষ্টাচারের বাইরে। আমরা আমাদের প্যাট্রিয়টিজম বুঝি না। উই ডোন্ট নো হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। একজন দেশপ্রেমিকের কি কাজ। আমরা তো আমাদের রাজনীতি এই যে ভাই তো বললেন শুধু তর্কের খাতিরে তর্ক। প্রথম কথা হলো, রাজনীতি, আমাদের দেশের রাজনীতিটা এত খারাপ হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে, এখানকার কেউ বুঝে রাজনীতি করে, কেউ না বুঝিয়ে রাজনীতি করে, শুধু ইয়েস আর ইয়েস। এখন কথা হলো, আমি বিদেশে থাকি, আমার দেশের সরকারকে আমি সমর্থন করতে পারি, নাও করতে পারি, আমি বিরোধী দলের মানুষ। আবার আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমি বিএনপির বিরোধিতা করেছি, আওয়ামী লীগ বিরোধিতা করেছে, ফাইন। কিন্তু এতে আমাদের আলটিমেট আমাদের দেশ সম্পর্কে বিদেশিদের ধারণা কি হয়,
যে ওই দেশের মানুষ বোধ অশুদ্ধ, আনসিভিলাইজড, এবং তারা এখানে আসে সে আনসিভিলাইজড অ্যাটিটিউড দেখাচ্ছে। অর্থাৎ তাহলে ধরে নেব কি ওটা একটি সন্ত্রাসী দেশ, ওই দেশের মানুষগুলো সন্ত্রাসী, আনসিভিলাইজড, অভদ্র। এই অবস্থা থেকে বের হয়ে আসা উচিত। ক্ষমতা যে থাকুক না কেন এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি এটাকে হেট করি, কিন্তু আপনি আমার বক্তব্যের জবাবগুলো তো নিলেন না। দেখেন আমার ভাই বলল কেউ বুঝে না রাজনীতি করে, কেউ না বুঝে রাজনীতি। ডেফিনেটলি আমি আজকের প্রেক্ষাপটে একটা প্রবাদ চালু আছে, ভালো মানুষ আওয়ামী লীগ করে না, কোন বুঝের মানুষ, শিশু আর পাগল ছাড়া কেউ আওয়ামী লীগ করে না। বিএনপিতে কোন ভদ্রলোক আছে বলুন তো? ক্যান ইউ সে এনি জেন্টলম্যান ইন বিএনপি? আপনার কথা বিএনপিতে একটি ভদ্রলোকের নাম বলুন তো? বিএনপি সন্ত্রাসী ছাড়া, বিএনপি সন্ত্রাসী ছাড়া, বিএনপি গালকাটা কামাল, গালকাটা হিন্দু, জিয়াউর রহমানের মন্ত্রিসভার লোক ছিল। জিয়াউর রহমান নিজে সন্ত্রাসী ছিল, জিয়াউর রহমান বন্দুকের নল কাঁধে নিয়ে ক্ষমতা আসছে, এবং গালকাটা হিন্দু, গালকাটা কামাল জিয়াউর রহমানের মন্ত্রিসভার পার্লামেন্টের মেম্বার ছিল, এবং গোলাম আজম, কুখ্যাত গোলাম আজম, কুখ্যাত গোলাম আজমকে পাকিস্তানের নাগরিক বাংলাদেশে এনে নাগরিকত্ব দিয়েছে। ওই কুখ্যাত নিজেকে শিল্পমন্ত্রী বানিয়েছে, কুখ্যাত রাজাকার সাকা চৌধুরীকে তার মন্ত্রী বানিয়েছে। এটাই ছিল বিএনপি। এবং এই কুখ্যাত খালেদা জিয়া আজকে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে কুখ্যাত, ডেফিনেটলি কুখ্যাত, তার দুর্নীতির কারণে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্থান লাভ করেছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করেছে। আজকে বাংলাদেশের জাতীয় আয় কত জানেন? বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত জানেন? বাংলাদেশের জিডিপি কত জানেন? বাংলাদেশের আজকে এই যে কুখ্যাত তারেকের ভাই কোকো লন্ডনে বসিয়া জিয়াউর রহমান, আপনি বললেন জিয়াউর রহমান ভালো মানুষ, আমরাও জানি যে জিয়াউর রহমান, শুনেন আমি বলি না, জিয়াউর রহমান ও শুনেন ভর্তি করে আপনি ধরেন না, আপনি প্লেন আটকান, কিভাবে আপনি প্লেন আটকান না? আমি বলি কিভাবে জিয়াউর রহমানকে আমরা দেখেছি বাঙ্গা সুটকেস, বাঙ্গা সুটকেস, শুনেন জিয়াউর রহমানের বাঙ্গা সুটকেস আর সাদা খানজা বিছাড়া কিছু ছিল না। জিয়াউর রহমান কিন্তু এখন তার পোলা তারেক ওই লন্ডনে বসিয়া হাজার হাজার ডলার ওখানে ব্যয় করে তার ওই বাঙ্গা বাক্সের ভিতরে তার আব্বার কত কোটি টাকা লুকানো ছিল। এবং কোকো শুধু বোতল টানতেন আর মদ খেতেন, মদ খেতে খেতে সিঙ্গাপুরে মারা গেছেন। সুতরাং এটা জাতির জন্য সেই, বুঝছেন? সুতরাং খালেদা জিয়া বাসা থেকে যখন বের করে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার বাসার মধ্যে কয়টা ফ্রিজ ছিল আপনি জানেন? 20টা ফ্রিজ পাওয়া গেছে ওনার বাসায়। একজন ব্যক্তি বাসায় থাকেন, হ্যাঁ ডেফিনেটলি 20টা ফ্রিজ তার বাসায় পাওয়া গেছে। তার বাসায় ছিল ইমেলদা মার্কোসের মতো 500 জোড়া জুতা, এই ছিল তার জুতা ছিল, বুঝছেন? বের হবে আর বিএনপি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখানে, এই যে খোকা এই যে এখানে থাকে, সে হাজার হাজার কোটি টাকা লুট করে এখানে আসেন, সে এখানে থাকে। আপনাকে অনুরোধ করব আপনি আলোচনার টেবিলে আসেন। আপনি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, আপনারা প্রগ্রেসিভ রাজনীতি বুঝেন না বলে আজকে বাংলাদেশে কাউকে কথা বলতে রাজনীতি বুঝেন, আপনি আমি বলতে বাধ্য হচ্ছি, আমেরিকা এমন রাজনীতি বুঝেন, আপনি ইন্ডেমনিটি, আপনি বলেন ইন্ডেমনিটি আর অ্যামনেস্টি সেম থিং, আপনি এমন রাজনীতি আপনারা তো ইউরোপে দীর্ঘদিন থেকে আছেন এবং ইউরোপে আপনারা রাজনীতি করছেন। প্রধানমন্ত্রী যে সুইজারল্যান্ড যাচ্ছেন, সেখানে আপনাদের হোয়াট ইজ দি প্রোগ্রাম অফ ইউরোপ বিএনপি? এখানে দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে, কারণ আমি শুনছি আপনারা যাচ্ছেন, দেখেন আমি প্রথম কথা, প্রাণহীন মানুষ গণতন্ত্রহীন একটি দেশ মৃতের সমান। প্রাণহীন মানুষ যেমন মৃত মানুষ, গণতন্ত্রহীন মানুষ দেশ মৃত দেশ। মৃত কখনো এগিয়ে যেতে পারে না। মৃত যদি বেশি দিন থাকে তাহলে দুর্গন্ধ বের হয়, আপনি জানেন। মৃতকে কবর দিয়ে দিতে হয়, এটা মাটির উপর রাখতে হয়। বিএনপি কবর রচনা হয়ে গেছে অলরেডি। রাখেন ভাই, আমাকে কথা বলতে দেন। বিএনপি তো অলরেডি কবরে দেওয়া আছে, কথা বলতে দেন। আপনি আমাকে আপনি বেশি বলতেছেন, আপনি বেশি বলতেছেন। আমি ওনার বিএনপি তো কবর রচনা হয়ে গেছে, শর্ট করেন, সময় কম শর্ট করার কেউ উনি শর্ট করতে দিবেন না তো। এটাই হচ্ছে আওয়ামী লীগের জিনিস। হ্যাঁ এটাই। এখন যে জিনিসটা হচ্ছে মৃত লোককে বেশি দিন রাখতে নেই। এখন আওয়ামী লীগের সরকার, যে সরকার আসছে, হ্যাঁ আজকে যদি একটি তত্ত্বাবধায়ক সরকারের একটা নিরপেক্ষ যে অধীনে যেভাবে নির্বাচন হতে চলছিল, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক পরিবেশে হোক না, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে,
আমরা এক পরিবেশে কাজ করতে চাই। বিএনপি যেমন রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব আছে, যারা আওয়ামী লীগ করে তাদেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। গণতন্ত্র বলতে কি বোঝায়, বহুদলীয় গণতন্ত্র বলতে কি বোঝায়, যে মৃত আওয়ামী লীগ ছিল সেই মৃত আওয়ামী লীগকে নতুন করে গণতন্ত্র করার পরিবেশ দিয়েছিল জিয়াউর রহমান সাহেব। সো আওয়ামী লীগের উদ্র করেন এক সেকেন্ড, আওয়ামী লীগের জিয়া সৈরা ভাই আমাকে কথা ধরো ভাই, আপনি উল্টা পাল্টা কথা বলবেন, আমি শুনবো। জিয়া একটা সৈরা সে সৈরা সে কিভাবে আওয়ামী লীগকে জন্ম দিবে? হোয়াট ইউ টকিং অ্যাবাউট? ভাই আপনি রাজনীতি শিখে আসেন, জিয়া রহমান সৈরা আর সে অবৈধ, এবং হাইকোর্টে আদেশ দিয়েছে, হাইকোর্টের রায় দেওয়া হয়েছে জিয়ার শাসন অবৈধ। আপনার জিয়া আপনার শেখ মুজিবের শাসন অবৈধ। আমি প্রশ্নটা করছি, কেন কথা বলতে দিব? সেটা হচ্ছে আপনি মিথ্যাচার করবেন, আমি কথা বলতে দিব? আপনি মিথ্যাচার, আপনি তো মিথ্যাচারের মধ্যে আপনাদের জন্ম। বিএনপি জন্ম তো মিথ্যাচার। আমি যে প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনাদের প্রোগ্রামটা কি? আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমি সেই জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি যে জিনিসটা উনি বলতে দিচ্ছে না, কারণ আপনি গায়ে লাগে। হ্যাঁ বলেন। ওনার কাটা খায় লবণের ছিটা পড়ে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ এই দেশটা গায়ে দিছে, কাটা গায়ে নুন ছিটবে কেন? এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের দেশে গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যদি শেখ হাসিনা আসে, আরো যদি 10 বছর না 20 বছর থাকে, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বাংলাদেশের একটা সিস্টেমে, যেই দেশ, আমার দেশটা কারো দয়ার দান না, আমার দেশটা রক্ত দিয়ে কেনা। আমার দেশে শহীদদের রক্তকে আমরা অবমাননা করতে পারি না। আমাদের দেশে যারা মা বোনরা আব্রু দিয়েছে, যাদের আব্রুর বিনা এইটাকে আমরা অশ্রদ্ধা করতে পারি না। এইটাকে সম্মান রেখেই আমাদের উচিত সব পার্টির একটা নির্বাচন, যেই ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, 5 বছর পর পর একটা আমরা যেহেতু একে অন্যকে বিশ্বাস করতে পারি না, একে অন্যের প্রতি আমাদের আস্থাহীনতা কাজ করছে। আর আমরা ক্ষমতায় গেলে নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনটা করি, প্রভাবিত নির্বাচন হয় ক্ষমতা থাকলে, দেন আমাদের একটা সিস্টেম তৈরি হয়েছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নিউট্রাল একটা গভর্নমেন্টের মাধ্যমে আমরা একটা ইয়েতে যাব, নির্বাচনের। সেই নির্বাচনের মাধ্যমে যেভাবেই হোক না কেন একটা গ্রহণযোগ্য মোটামুটি আমি জাস্ট ওই কথা বলতে চাচ্ছি, আমাদের ওই গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই, চাই। এখন অনির্বাচিত সরকার আমার রাষ্ট্রের, আমরা যারা প্রবাসী আছে, আমরা রেমিটেন্স দিয়ে এই দেশ গড়ছি, আমার দেশে যারা ব্যবসায়ী আছে, এই যে রাষ্ট্রীয় টাকার অপচয়, একটা ভোটারবিহীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রের টাকা খরচ করে বাইরে ফ্ল্যাগ নিয়ে আমার রাষ্ট্রের স্বাধীনতাকে, আমার সার্বভৌমত্বকে বিনষ্ট করবে, এগিয়ে যাওয়ার পথে বাধা দিবে, তাকে আমরা এখানে তাকে বলে দিতে চাই, আমরা তাকে বাধা দিতে চাই যে তুমি গণতান্ত্রিক ভাবে আসো, তোমাকে আমরা সবাই দলমত নির্বিশেষে স্যালিউট দেব, তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হও, কোন দলের প্রধানমন্ত্রী। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে উনি বলছেন যে নির্বাচিত গণতান্ত্রিক ভাবে আপনি আসেন, হাউ ইউ ডিফেন্ড দি আওয়ামী লীগ? প্রথমেই বলি, আপনি বলছেন ওকে ফাইন, নো 1 মিনিট। এই দেশে দেখেন কথা আছে, নো 1 মিনিট। এই দেশে আপনার পরিষ্কার সংবিধানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন নয়। নির্বাচন একটি সরকারের অধীনে, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হবে। এটি অলরেডি সংসদে কনস্টিটিউশনে সংযোজন করা হয়েছে। এখন আপনি যদি এটা না মানেন, কে করেছে? আপনি তো অবৈধ বোধ ট্যাবলেট খাই আসছেন আজকে, মাথার মধ্যে শুধু অবৈধ ছাড়া আর বৈধ না। কারণ আমি বলি, জিয়া রহমানের জন্ম অবৈধ। জিয়া রহমান এই দেশে হানা ভোট দিয়া, এই দেশের মানুষের সাথে প্রতারণা করিয়া, বন্দুকের নল কাঁধে নিয়ে ক্ষমতা আসে, জিয়া রহমান অবৈধ। একইভাবে বেগম খালেদা জিয়া যতদিন ক্যান্টনমেন্টে ছিল, সে অবৈধভাবে সেনাবাহিনীর দিকে দিয়া প্রভাব খাটাইয়া সে নির্বাচন করেছে। এখন যখন ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে, এখন সে আর ভোটে জিতে না। আর আপনি আরেকটা কথা বলেছেন, ভোট দেন না, রক্ত কেনা স্বাধীনতা, ভোট দেন না। নারায়ণগঞ্জে ভোট দিলাম তো মাত্র 80,000, বেশি না। এটাকে ভোট বলে? পুরো জাতি দেখছে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে। প্রার্থী বলছে কি, আমরা সবাই দেখেছি, প্রার্থী বলছে কি নির্বাচন সুস্থ হয়েছে এবং আমি আইবি কে সমর্থন করব। এরপরও 80,000 ভোটে হারলেন, আরো আপনাদের শাস্তির বাকি আছে। 80,000 কিভাবে সিল মারছেন আপনারা? আপনি বলছেন একটা কথা, রক্তে কেনা স্বাধীনতা, ফাইন, এটা গুড কথা বলছেন, কিন্তু রক্তে কেনা স্বাধীনতাকে কি করলেন?
সেই মুক্তিযোদ্ধা যদি আপনি দাবি করেন জিয়াউর রহমান, তাহলে সেই রক্তে আপনি কেন দাবি করেন, আমি আপনি বলেন বিশ্বাস না। করি না। আমি বলি কেন বিশ্বাস করি না। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, কুখ্যাত রাজাকার শাহজিজকে সে কিভাবে প্রধানমন্ত্রী বানায়, আজকে এবং খালেদা জিয়া শেখ হাসিনা কিভাবে ব্যয় রাষ্ট্র বানায়? খালেদা শেখ জিয়া হাসিনা তার কিভাবে ব্যয় বানাইছে, মেয়েকে বিয়ে দেয়? রাষ্ট্রের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয় নাই। কোথায় মন্ত্রী? রাষ্ট্র আজকে আজকের প্রভাবশালী মন্ত্রী শুনেন, কয়জন আছে রাজাকার? কুখ্যাত আব্দুর রহমান বিশ্বাসকে এই দেশের রাষ্ট্রপতি বানাইছে বেগম খালেদা জিয়া, এবং মতিউর রহমান নিজামীকেও শিল্পমন্ত্রী বানিয়েছে তার খালেদা আগে জিয়া। প্রথমবার এবং আপনারা এই সাকা প্রথমবার চৌধুরী ক্ষমতায় বলেন, এসে রাজাকার- আপনি এই সাকা রাজাকার চৌধুরী ধর্মমন্ত্রী এই করেছিলেন, সাকা মনে চৌধুরী আছে? গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, নির্বিচারে দর্শন করেছে। বিচার সেই হবে। কুখ্যাত সাকা বিচার হবে। চৌধুরীকে তার মন্ত্রিসভা স্থান দিয়েছে। আর আপনি বললেন রক্তে কেনা স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতাকে যুদ্ধাপরাধীদেরকে দিয়ে দর্শন করিয়া এখন বলেন রক্তে কেনা স্বাধীনতা। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আজকে পার্টিসিপেট করার জন্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আসলে ইটস এ একাডেমিক ডিসকাশন, ইট ইজ নট পার্সোনাল। থ্যাংক ইউ সো না, মাচ। এটা তো personal না, নয়, থ্যাংক ইউ অবশ্যই সো না। মাচ, থ্যাংক ইউ। আপনি ফ্রান্স থেকে অনেক দূর থেকে এসেছেন, আপনাকে আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে টাইম টেলিভিশন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এবং আমরা যারা প্রবাসে আছি, প্রবাসের মধ্যে যুক্তরাষ্ট্রটা হচ্ছে একটা বিশাল রাষ্ট্র, একাই একটা বিশাল রাষ্ট্র। সেই দেশে আপনারা আছেন, আমি ইউরোপে আছি। ইউরোপ প্রবাসী সকল প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আপনাদের যে অবদান রেখে যাচ্ছেন, আপনাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং যারা শ্রোতা দর্শক আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রাচ্যের প্যারিস থেকে আমি এখানে এসেছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আর এখানে এসে ভালো লেগেছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের পরিবেশ। শুধুমাত্র আমার ভাই অনেক ভালো মানুষ, শুধু গায়ের জোরে একটু বললেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমরা যেতে যাচ্ছি না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ফ্রান্স থেকে আসছেন, আপনি ফ্রান্স থেকে এসে এখনো বলেন গায়ে জোর। আর জিয়াউর রহমান তো স্বৈরাচারের দল কইরা। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।